গল্পের শুরুতে আমরা দেখি যে কিছু অত্যন্ত বিপজ্জনক অপরাধীদের একটি জাহাজের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। তাদের মধ্যে পার্ক নামের একজন অপরাধী সবচেয়ে বিপজ্জনক ছিল, যিনি 30টিরও বেশি মহিলাকে হত্যা করেছিলেন এবং তার কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা ছিল না। শীঘ্রই তিনি অফিসার লি এর সাথে দুর্ব্যবহার করতে শুরু করেন। তখন লি রাগের বশে তাকে মারধর করেন। অন্যদিকে আমরা দেখতে পাই যে পুলিশ সদর দপ্তর থেকে অফিসার ডেভিড সবাইকে তাদের কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন। এরপর সকল অপরাধীদের আলাদা আলাদা সেলে পাঠানো হয়, যেখানে প্রতিটি অপরাধীদের জন্য একজন করে গার্ড নিযুক্ত করা হয়েছিল। তারপর লি সকল অপরাধীদের এখানকার আইন কানুন জানিয়ে দেয়, কিন্তু অপরাধীরা তার বিরুদ্ধে আওয়াজ তুলছিল। টম নামের একজন অপরাধী একেবারে চুপচাপ ছিল। এছাড়া সেখানে আরো কিছু চতুর মহিলা অপরাধী ছিল, যাদের মধ্যে একজনের নাম ছিল জেনি। জেনির উপর তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ির খুনের অভিযোগ ছিল। এই মহিলা অপরাধীদের তত্ত্বাবধানের দায়িত্বে ছিল অফিসার মেরি এবং ডাক্তার মাস্কের উপর। এই বিপজ্জনক অপরাধীদের এত দূরে নিয়ে যেতে গিয়ে কোনো না কোনো দুর্ঘটনা ঘটবে, এই ভেবেই ডাক্তার মাস্ককে এই মিশনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর সাথে সেখানে এলা নামের একজন নার্সও ছিল। যখন তারা তাদের জিনিসপত্র গোছাচ্ছিল, তখন ডাক্তার মাস্ক চুপি চুপি ওষুধের বাক্স থেকে একটি ইনজেকশন চুরি করে নেন। অন্যদিকে রান্নাঘরে রাঁধুনিদের একটি দল মিলে খাবার তৈরি করছিল। ঠিক সেই সময় ডাক্তার মাস্ক চুরি করা ওষুধ নিয়ে ইঞ্জিন রুমে পৌঁছে যান। তখন এটি জানা যায় যে ডাক্তার মাস্ককে এই জাহাজে উপস্থিত সবচেয়ে খুনি অপরাধী আলফাকে ইনজেকশন দেওয়ার মিশন দেওয়া হয়েছিল। এই ইনজেকশনের উদ্দেশ্য ছিল আলফাকে পুরো সফর জুড়ে ঘুম পাড়িয়ে রাখা। কিন্তু জাহাজে আলফাকে কোথায় রাখা হয়েছিল এটা পুলিশ সদর দপ্তরে বসে থাকা অফিসার ডেভিড ছাড়া আর কেউ জানত না। অন্যদিকে ডেভিড কিছু গোপন কাগজপত্র দেখছিলেন এবং তাতে জানা গেল যে আলফা আগে সেনাবাহিনীতে ছিল। রাতের সময় চালাক পার্ক তার জিপের মধ্যে লুকোনো তার বের করে এবং সেই তারের সাহায্যে সে তার হাতকড়া খুলে ফেলে। এরপর সে সেই তার অন্য এক বন্দীকে দেয় যাতে সেও মুক্ত হতে পারে। হঠাৎ এটি জানা যায় যে রান্নাঘরে যারা রাঁধুনি ছিল তারা আসলে পার্কের চেলা ছিল, যারা প্রকৃত রাঁধুনিদের মেরে তাদের জায়গায় জাহাজে নিয়েছিল। আর পার্কের সেলে যখন এক পুলিশ চেক করতে আসে, তখন পার্ক এবং তার সঙ্গীরা মিলে তার জীবন নেয় এবং তার লাশ ফ্রিজারে লুকিয়ে রাখে। এরপর পার্কের গুন্ডারা কন্ট্রোল রুমে গিয়ে সেখানে উপস্থিত পুলিশ সদস্যদেরও মেরে ফেললো এবং সব নেটওয়ার্ক সংযোগে তার কেটে ফেললো, যাতে অফিসার লি পুলিশ সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে না পারে। তবে শীঘ্রই অফিসার লি জাহাজে ঘটে যাওয়া বিশৃঙ্খলা সম্পর্কে জানতে পারলেন এবং তিনি তার টিমকে নিয়ে দ্রুত একত্রিত করলেন, যার মধ্যে মেরিও ছিল। কিন্তু যখন তারা কন্ট্রোল রুমে পৌঁছলেন, পার্কের গুন্ডারা হঠাৎ তাদের উপর আক্রমণ করলো। শীঘ্রই সেখানে তীব্র গুলিবর্ষণ শুরু হয়ে গেল। তবে অফিসার লি এবং মেরি মিলে পার্কের সব গুন্ডাকে শেষ করে দিল। ঠিক তখনই মেরি একটি কুরু সদস্যকে দেখলেন, যিনি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। মেরি তাকে জিজ্ঞাসা করলো জরুরি পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তরে খবর কিভাবে পৌঁছানো যাবে। তখন সেই ব্যক্তি বলল যে তারা ইঞ্জিন রুমে থাকা স্যাটেলাইট ফোন ব্যবহার করতে পারে। অন্যদিকে আমরা দেখি যে পার্ক বাকি সব অপরাধীরও মুক্তি দিয়ে দিয়েছে, কিন্তু টম তাকে বোঝানোর চেষ্টা করলো যে জাহাজটি হাইজ্যাক করে কোনো লাভ হবে না, বরং তার ভুলের কারণে সবাই বিপদে পড়বে। কিন্তু পার্ক তার কথা শুনেনি এবং সমস্ত পুলিশ সদস্যদের মেরে জাহাজ দখল করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ডাক্তার মাস্ক নিজেকে এবং নার্স এলাকে একটি ঘরে বন্ধ করে রেখেছিল, কারণ তারা পার্কের হাত থেকে বাঁচতে চাচ্ছিলেন। এদিকে পার্ক যখন ইঞ্জিন রুমে পৌঁছলো, তখন সে জিয়ান নামের এক অপরাধীকে পুলিশ সদস্যদের মৃতদেহ ফ্রিজে ফেলতে দেখলো। কিন্তু তারা জানতো না যে ইঞ্জিন রুমের পাইপে লিকেজ রয়েছে, যার মাধ্যমে রক্তের ফোঁটা সরাসরি আলফার মুখে পড়তে শুরু করলো। হঠাৎ করে তার চোখ খুলে গেল এবং সে মুক্তি পাওয়ার চেষ্টা করতে লাগলো। অন্যদিকে অফিসার লি এবং তার দল অপরাধীদের ধরার জন্য তাদের সেলে পৌঁছলে তাদের চোখ ছলকে গেল, কারণ অনেক অফিসার মারা গেছে এবং সব অপরাধী পালিয়ে গেছে। এখন লি বুঝতে পারে যে পার্ক এবং তার গুন্ডারা ইঞ্জিন রুমের স্যাটেলাইট ফোনও ভাঙার চেষ্টা করবে, সেজন্য সে তার দলকে নিয়ে তৎক্ষণাৎ ইঞ্জিন রুমের দিকে রওনা হলো। অন্যদিকে পার্ক ইঞ্জিন রুমে গিয়ে স্যাটেলাইট ফোন ভাঙতে শুরু করলো। এরপর সে একে একে সেখানে থাকা কুরু সদস্যদের হত্যা করতে লাগলো। যখন সে শেষ সদস্যকে মেরে ফেলতে যাচ্ছিল, তখন অফিসার লি এবং তার দল সেখানে পৌঁছলো এবং এর পরেই শুরু হলো তীব্র লড়াই। অন্যদিকে সবচেয়ে বিপজ্জনক অপরাধী আলফা এখন মুক্ত হয়ে গিয়েছে এবং সে ইঞ্জিন রুম পর্যন্ত পৌঁছলো। আলফা অন্ধ ছিল, তবে সে তার চারপাশের বস্তুগুলির গরম অনুভব করতে পারত। এছাড়া তার ঘ্রাণ শক্তি অত্যন্ত তীব্র ছিল এবং সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত ছিল। যেমনই পার্ক আলফাকে দেখলো, সে পালানোর চেষ্টা করলো, কিন্তু আলফা তৎক্ষণাৎ তাকে ধরলো এবং তারপর তার চোখের সামনে তার গুন্ডাদের খতম করে দিল। এরপর সে পার্কের দিকে ফিরল এবং এক ঝটকায় তারও কাজ শেষ করে দিল। এই দৃশ্য দেখেই বাকি বেঁচে থাকা লোকেরা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। তারা এইভাবে পালাতে পারতো না, তাই টম আলফার মনোযোগ অন্যদিকে ফেরানোর চেষ্টা করতে লাগলো যাতে বাকি সবাই পালাতে পারে। অবশেষে তারা সবাই একটি ছোট্ট দরজার মাধ্যমে পালিয়ে গেল এবং আলফার আসার আগেই দরজা বন্ধ করে দিল। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের অফিসার ডেভিড স্যাটেলাইটের ছবি দেখে চেষ্টা করছিলেন জানতে
জানতে শেষ পর্যন্ত কি হচ্ছে। যখন তাকে জানতে পারলো যে সব অপরাধী পালিয়ে গেছে, তখন তার পা তলায় মাটি সরে গেল। তখন তার কাছে ডিরেক্টর নামের এক ব্যক্তির ফোন এলো, যিনি তাকে জাহাজে ঘটানো ঘটনাগুলোর ব্যাপারে সবকিছু জানালেন। তখন আমরা দেখতে পাই যে সঞ্জন নামক এক ব্যক্তির স্তনে একটি অদ্ভুত নম্বর ছিল এবং ঠিক একই নম্বর আলফার শরীরেও ছিল। অন্যদিকে জাহাজে দুইজন বাকি ক্রু সদস্য লাইফ বোটের সাহায্যে তাদের জীবন বাঁচিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই সময় আলফা সেখানে চলে আসে এবং সে তাদের দুজনকে অমানবিকভাবে হত্যা করে ফেলে। অন্যদিকে নার্স এলা এই দৃশ্যটি জানলা থেকে দেখছিল। তখন আলফা তারও উপস্থিতি টের পায় এবং সে এলার গলা টিপে ধরে। যখন ডাক্তার মাস্ক এটি দেখে তখন সে ভয় পেয়ে দ্রুত পালাতে থাকে, যেখানে তাকে অফিসার লি এবং তার কিছু সঙ্গী দেখা করে। যখন অফিসার লি তাকে হুমকি দিলেন তখন ডাক্তার মাস্ক স্বীকার করে নিল যে তাকে আলফাকে ঘুমানোর ইনজেকশন দেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সে একেবারে জানতো না যে আলফা কিভাবে জেগে উঠল। তারপর লি মেরি এবং বাকি সবাইকে নিরাপদ জায়গায় গিয়ে লুকোনোর জন্য বলেন এবং নিজে বেঁচে থাকা লোকেদের খুঁজতে বের হলেন। এরপর আমরা দেখতে পাই যে অপরাধী জিয়ান ঘুরতে ঘুরতে জেনির কক্ষে ঢুকে পড়ল। সে সেখানে থাকা গার্ডকে মেরে ফেললো এবং জেনি ও অন্যান্য অপরাধীদের মুক্ত করে দিল। তবে কিছু সময়ের মধ্যে আলফা সেখানে চলে এলো এবং তাদের উপর আক্রমণ করলো, কিন্তু যেভাবেই হোক তারা সবাই তাদের জীবন বাঁচিয়ে লিফটে ঢুকে পড়লো। তখন আলফাও তাদের পিছনে দৌড়লো এবং লিফটের উপরে উঠে গেল। অন্যদিকে অফিসার লি যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি বন্দীদের আলফার আতঙ্ক থেকে বাঁচানোর জন্য দৌড়তে লাগলেন, কিন্তু হঠাৎ করে লিফটটি সোজা নিচে পড়ে গেল, যাতে চাপা পড়ে জিয়ানের মৃত্যু হলো। এরপর অফিসার লি ভাবলো যে আলফাও মারা গেছে, কিন্তু সে কোনোভাবে বেঁচে গিয়েছিল। এরপর অফিসার লি দ্রুত জেনিকে ফ্রিজারে লুকিয়ে ফেললেন এবং নিজে আলফার সঙ্গে সরাসরি মোকাবিলা করতে শুরু করলেন। তিনি কোনোভাবে আলফার হাত ভেঙে ফেললেন, কিন্তু তারপরেও আলফার শক্তির সামনে টিকে থাকতে পারলেন না এবং মারা গেলেন। এরপর আলফা ফ্রিজারে ঢুকে পড়েন। তখন জেনি আতঙ্কিত হয়ে নিচে শুয়ে পড়ে এবং মরে যাওয়ার নাটক করতে থাকে। সৌভাগ্যবশত ফ্রিজারের ঠান্ডার কারণে আলফা জানতেই পারল না যে সে জীবিত এবং চুপচাপ সেখান থেকে চলে গেল। অন্যদিকে টম এবং বাকি সবাই সেই ঘরে পৌঁছলো যেখানে আলফাকে আটকানো হয়েছিল। সেখানে তারা আলফার কিছু কাগজপত্র পায় এবং জানতে পারে যে আলফার বয়স অনেক বেশি, প্রকৃতপক্ষে তাকে বেঁচে থাকার কথা ছিল না। আসলে ঘটনা 1943 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। এই সময়ে তিনি একজন সৈন্য ছিলেন এবং যুদ্ধে জাপানি সেনারা তাকে বন্দী করে তারপর তারা তার উপর বিভিন্ন ধরনের পরীক্ষা চালায়। মূলত তারা যুদ্ধের জন্য সুপার হিউম্যান সেনা তৈরি করতে চেয়েছিলেন। এরপর ডক্টর মাস্ক আরো অনুসন্ধান করলেন এবং জানা গেল যে আলফার শরীরে একাধিক সুপার হিউম্যান শক্তি রয়েছে। সে একজন সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত, এবং সে কখনোই বুড়ো হবে না। এর পরের দৃশ্যে 1943 সালের ঘটনা দেখানো হয়, যেখানে জাপানি বিজ্ঞানীরা তাদের সুপার হিউম্যান পরীক্ষার সফলতার আনন্দ উদযাপন করছিলেন, কিন্তু হঠাৎ আলফা উঠে দাঁড়ায় এবং সবাইকে ভয়ানকভাবে হত্যা করে। এদিকে পুলিশ হেডকোয়ার্টার থেকে অফিসার ডেভিড একটি স্পেশাল টিম নিয়ে জাহাজের দিকে রওনা হয়। এই বিশেষ দলের সদস্যরা বিশেষ ধরনের ইনজেকশন নিচ্ছিল যাতে তারা আলফার শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে। জাহাজে পৌঁছে তাদের দেখা হয় জেনির সঙ্গে। জেনি তাদের কাছে সাহায্য চায়, কিন্তু ডেভিডের লক্ষ্য শুধুমাত্র আলফাকে মারা, অন্য কাউকে সাহায্য না করা। তাই সে সোজা জেনিকে গুলি করে, তারপর টমের সঙ্গীদেরও হত্যা করে এবং শেষ পর্যন্ত টমের সঙ্গে তার মুখোমুখি হয়। জানা যায় ডেভিড এবং টম পূর্বে একে অপরকে জানতো এবং টমের বুকে আলফার শরীরের মতো একটি নম্বর ছিল। পরে জানা যায় যে অনেক বছর আগে ডেভিডের গ্রুপ অনেক মানুষকে অপহরণ করে তাদের উপর জবরদস্তি পরীক্ষাগুলো চালিয়েছিল, কিন্তু তাদের পরীক্ষাগুলো সফল হয়নি। তবে তাদের মধ্যে একমাত্র একজন বেঁচে ছিল এবং সে ছিল টম। এর মানে হলো যে তার উপর করা পরীক্ষা সফল ছিল, কিন্তু সে ডেভিডের কবল থেকে পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করে। কিছু সময় পর টম বিবাহিত হয় এবং তার একটি সুন্দর ছেলে হয়, কিন্তু খুব তাড়াতাড়ি ডেভিড জানতে পারে যে টম বেঁচে আছে এবং সে কুকুরের মতো টমের পিছনে পড়ে যায়। একদিন ডেভিড টমের বাড়িতে ঢুকে তার স্ত্রী এবং তার ছেলেকে হত্যা করে। এই ঘটনায় টম এত বড় আঘাত পায় যে সে নিজের রূপ পরিবর্তন করে একজন অপরাধী হয়ে ওঠে, যাতে সে সুযোগ পেলে ডেভিডের থেকে প্রতিশোধ নিতে পারে। এরপর হঠাৎ আলফা সেখানে এসে ডেভিড এবং টমের উপর হামলা চালায়। তখন ডেভিড একটি বিশেষ ইনজেকশন নেয় যাতে তার শক্তি বৃদ্ধি পায় এবং সে আলফার বিরুদ্ধে লড়তে পারে। শীঘ্রই ডেভিড আলফাকে পরাজিত করে এবং টমের সামনে যায়। ডেভিড হাসতে হাসতে টমকে স্মরণ করিয়ে দেয় কিভাবে সে টমের ছোট ছেলেকে মেরেছিল। তখন টম রেগে ডেভিডের উপর আক্রমণ করে তাকে সমুদ্রে ফেলে দেয় এবং নিজেও তার সাথে লাফিয়ে পড়ে। পরের দিন আমরা একটি ডিরেক্টর নামের একজন মানুষকে দেখি, যিনি একটি দ্বীপে সেই পুরনো ডেভিডের পরীক্ষাগুলো চালাচ্ছিলেন। সেখানে একটি শিশুকে দেখা যায় যা আর কেউ নয় বরং টমের ছেলে ছিল। আসলে ডেভিড টমের ছেলেকে মারেনি, কারণ সেই ছেলের মধ্যেও টমের মতো সুপার পাওয়ার ছিল। সে শিশুটিকে তুলে নিয়ে ডিরেক্টরের কাছে নিয়ে আসে। তখন এই বিষয়টি প্রকাশ পায় যে ডিরেক্টরও 1943 সালের সেই জাপানি এক্সপেরিমেন্টের অংশ ছিলেন, যেখানে আলফা এবং ডিরেক্টর উভয়ই সুপার হিউম্যান পাওয়ার পেয়েছিলেন। এখন ডিরেক্টরের লক্ষ্য ছিল এমন এক্সপেরিমেন্টের মাধ্যমে শিশুদের সুপার হিউম্যান বানিয়ে একটি নতুন পৃথিবী সৃষ্টি করা। এদিকে টম সমুদ্রে লাফ দিয়েও বেঁচে গিয়ে তীরে পৌঁছয় এবং এখন সে এই গোপন সংস্থার কাছে তার পরিবার
পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে পুরোপুরি প্রস্তুত এবং মুভিটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।